স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যাকাণ্ডে প্রাথমিক পর্যায়ে জঙ্গি গোষ্ঠীর দিকে আঙ্গুল তোলা হচ্ছিল, এখন অবশ্য তাতে বাঘ বদলের ইঙ্গিত আছে। তবে এই ঘটনার কারণ সন্ধানে পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমের দায়িত্বশীলতার ঘাটতি দেখছেন অনেকেই। এসব নিয়ে আজকে আলোচনা সুলুক সন্ধান। কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদেত হোসেন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি জনাব নাইমুল ইসলাম খান আপনাকে জানতে চাইবো যে মিতু হত্যা মামলার বাদী এসপি বাবুল আক্তারকে যে কৌশলে জিজ্ঞাসাবাদ করা হলো এবং মোটামুটি যে নাটকীয় পরিস্থিতি তৈরি করা হলো, এই বিষয়টি এড়ানো যেত কিনা, মানে পুলিশ চাইলে গণমাধ্যমকে আড়াল করেই তাকে প্রশ্ন করতে পারতো কিনা, জিজ্ঞাসাবাদ যা করার তা করতে পারতো কিনা, এই নাটকীয় অবস্থাকে কাজে লাগিয়ে অতি নাটকীয় অবস্থা পাঠক দর্শকের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমগুলোর প্রতিযোগিতাকে অনেকে খারাপভাবে দেখছেন, অনেকে বলছেন এটাই স্বাভাবিক। আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাইবো। আমি একটু বলে রাখি, ডক্টর ফাহমিদুল হক আপনিও এই বিষয়েই বলবেন, আমি একই বিষয়ে আপনাদের দুজনে একটু মতামত জানতে চাইবো। না, আপনার উপস্থাপনায় মনে হচ্ছে যে আপনি নিশ্চিত যে এসপি বাবুল আক্তার নেহায়েতি একজন ভিকটিম, যার স্ত্রীকে হত্যা করা হয়েছে। উনি মানসিকভাবে এই সময় অত্যন্ত কষ্টে থাকার কথা। তাকে জিজ্ঞাসাবাদটা যেভাবে করা হলো এটা ঠিক হয় নাই। কিন্তু আমি কিন্তু দেখতেছি যে আমার কাছেও সাধারণ এজ ওল্ড ইনোসেন্ট প্লিভ, মানে যে টিল প্রুভ গিলটি আর কি। না, সেটাও তো না, না না সেটা তো টিল প্রুভড গিলটি হইলো ইফ সামবডি ইজ যেটাকে আমরা বাংলায় বলি কি সন্দেহভাজন, ইংরেজিতে কি যাই হোক সন্দেহভাজন। এখন এখন আমরা যদি শাশ্বত চিন্তায় থাকি, শাশ্বত মা, শাশ্বত ভাই, শাশ্বত বোন, কিন্তু ভাই তো ভাইকে জমির জন্য হত্যা করে, মা তার মেয়েকে সন্তানকে হত্যা করে, বাবা তার মেয়েকে রেপ করে। এখন আমরা তো এটা তো মানতে হবে যে এটা সোসাইটিতে আছে, সুতরাং এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন স্বামী এই 2 দিন আগের রিপোর্ট 500 টাকার জন্য স্ত্রীকে বন্ধক দেয়, তো এগুলি তো মানতে হবে আমাদেরকে। সুতরাং আমাদের মিডিয়া দেখেন এই ঘটনাটার পর এই বাবুল আক্তারের বীরত্ব এবং তার স্ত্রী হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে অত্যন্ত সংযত, মানে এটার মধ্যে ইভেন তনু হত্যার সময়ও যতটা ইরোটিক বিষয়কে মানে আমি বলবো যে আমদানি করেছিল, এটা কাছে আনেই নাই, কেউ আনে নাই, কারোর ইচ্ছাই হয় নাই। সো আমি তো মিডিয়াকে অসাধারণ আমি ধৈর্য এবং আমি বলবো যে শৃঙ্খলা দেখাতে দেখলাম। কিন্তু আমি যে 1-2টা রিপোর্টের কথা বলছি, এই রিপোর্টটা হয়েছে কিন্তু কোনো সোর্স বেসড, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এই সোর্সের এই রিপোর্টটা আপনি কি দেখেছেন? এরপরে আমাদের পুলিশের বিভিন্ন পর্যায়ের সর্বোচ্চ 2-3 জন এই ব্যাপারে একাধিকবার মিডিয়ার সাথে কথা বলেছেন, কিন্তু আমি কিন্তু একবারও দেখি নাই তারা কোনোভাবে ইভেন আকারে ইঙ্গিতেও বলেছেন যে এই প্রকাশিত তথ্যটি নির্ভরযোগ্য নয়, সত্য নয়। বরং প্রশ্ন করা হয়েছে। আমি এখানে দুটো জিনিস বলতে চাই। এক হচ্ছে যে তারা এটি যে আসলে আকারে ইঙ্গিতে কর্তৃপক্ষ বলেন না সেটি আপনি বলছেন, কিন্তু যারা রিপোর্টটি করেছিলেন তারাই রিপোর্টগুলি আসলে প্রত্যাহার করেছেন। 1, 2 হচ্ছে যে আপনি এটিকে বলছেন যে সোর্স বেসড, কিন্তু আমি যদি আপনার শেখানো ভাষায় বলি যে এটি যে খাওয়ানো রিপোর্ট না এবং অন্যদিকে ডাইভার্ট করার একটি কূট কৌশল না, সেটা আমি কি করে বুঝবো? প্রথম কথা হলো আমরা এখানে কেউই কোনোটা নিশ্চিত করতে পারবো না, আমরা তো বিশ্লেষণ করছি। এটা কিন্তু খাওয়ানো রিপোর্টও হইতে পারে আর এটা ধমকানো প্রত্যাহারও হইতে পারে। আচ্ছা, আপনি দুইটার কোনোটাই বাদ দিতে পারবেন না। কেউ যদি বলে যে এই রিপোর্ট কেন করলা, এখনই উঠাও, রাইট, উঠাবে। রাইট। এবং আমি তো কোনো অপশনই বাদ দিব না, আমরা তো বিশ্লেষণ করছি, কোনটা আমরা জানি না, তো কেউ তো কিছু বলে না, রাইট। এটা যদি রিপোর্টটা ভুল হতো, আমি হলে তো ভুলের প্রত্যাহার করলে আমি লিখি যে আমার এটা ভুল হয়েছে, আই এম সরি। আবার আমি যদি ধমকের জন্য করি সেটাকে আমি লিখতে পারবো আমি ধমকের জন্য করেছি, এটা তো হয় না। ধমক বা অনুরোধ হইতে পারে, কিন্তু সোর্স থেকে কোনো কিছু পাওয়া জিনিসটা একজন রিপোর্টারের দায়িত্ব কিনা সে একটু সেকেন্ড সোর্স একটু চেক করা। আচ্ছা, আমরা সেকেন্ড সোর্সে যাচ্ছি কেন? আমার সোর্স যদি খুব নির্ভরযোগ্য হয়, আমার সোর্স, আমি পৃথিবীতে সবকিছুর কি সেকেন্ড থার্ড সোর্স হয়,
সবকিছু করা যায়, আমি কিন্তু সবকিছু করা যায় কিনা বলছি। নাইবা জার্নালিজমের যে চ্যালেঞ্জেস, আমি অন্য কথা বলছি। নাইবা আপনি জার্নালিজমে কোনোদিন সেকেন্ড সোর্স থেকে রিপোর্ট নিশ্চিত না হয়ে কোনোদিন কোনো কিছু আমি আবারও বলি, সেকেন্ড সোর্স থেকে নিশ্চিত না হয়ে করি না। আমি আবার এখানে বলতে পারি এই ঘটনাটা যে রিপোর্টার রিপোর্ট করেছেন তার সোর্স কি আমি জানি না, কিন্তু আমি কিন্তু আমার একটা সোর্স থেকেও এরকম বক্তব্য পেয়েছি যে এটা একটা হতে পারে। এখন তো মানে আমি কিন্তু ওই রিপোর্টার, আমি চিনিও না ওই রিপোর্টারকে, আমি জানিও না, এবং মজার ব্যাপার হলো আমি ওই রিপোর্টটা পড়িও নাই। রিপোর্ট নিয়ে আমি আলোচনা করছি কারণ শুনে শুনেই জানি যে রিপোর্টে কি আছে। তো আমার পয়েন্টটা হলো যে এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পর রিপোর্টটা প্রত্যাহার করা হয়েছে, ওইটা আরেকটা আলোচনা। কিন্তু এই বক্তব্যটা, এইটা নিয়ে আমরা পত্র পত্রিকা টেলিভিশনে এখন মিডিয়ার অনলাইনে ফেসবুকে মিডিয়ার ব্যাপক সমালোচনা হচ্ছে, এটা কিন্তু খুবই ইতিবাচক। আপনিও জানেন আমরা খুবই উৎসাহী যে মিডিয়া নিয়ে সমালোচনা হোক, মিডিয়া কাঠগড়ায় দাঁড়াক, মিডিয়ার ভুল ত্রুটি আলোচনা হোক। কিন্তু আমি বলছি এই ক্ষেত্রে এটা যে ভুল, এটা তো কেউ বলছে না আমাকে, সবাই, আমি কিন্তু কোনো একিউজিশনও দেখি না। আমি বলছি যে বলছে তো না, সব পুলিশের পক্ষ থেকে তো বলা হয়েছে যে বাবুল আক্তারকে আটকানোই হয় নাই, বাবুল আক্তার সাসপেক্ট না। না না সাসপেক্ট না, আমি আবারও বলছি। আপনি বলছেন আমি বলছি ওই রিপোর্টটা, তার স্ত্রীকে জড়িয়ে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, প্রথমত ওইটা নিয়ে কোনো ডিনায়াল আসে নাই, বরং জিজ্ঞাসা করা হয়েছে। ওইটা ডিনায়াল আসবে যে, মানে ওটা তো কাউকে একিউজ করা হয় না, আমি কেন এটা ডিনায়াল সে আমি না 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 ওই কাউকে একিউজ করা হয়েছে না যে কাউকে একিউজ করা বাবুল আক্তারের স্ত্রীর পরকীয়ার জন্য কি হয়েছে, না সেটা তো আর পুলিশ সেটাকে ডিনায়াল করবে না। কেন ডিনায়াল করবে না? কারণ এটা তো সোর্সটাই হচ্ছে যে এটা পুলিশ তদন্তে পাওয়া গেছে। এখন আমার কথা হলো পুলিশকে তাকে জিজ্ঞেস করা হয়েছে তো পুলিশকে। আমি আবারও বলছি, আমি পড়েছি অন্য কোনো পত্রিকা নয়, প্রথম আলোতে, যে প্রথম আলো মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল যে বাবুল আক্তারের স্ত্রী সম্পর্কে এই কথাটা প্রকাশিত হয়েছে, এই ব্যাপারে আপনি এর ব্যাপারে কি বলবেন? হতেও পারে, কিন্তু আমরা কোনো কিছুই ছাড় দিব না, এটা কিন্তু পরিষ্কার, আমি নিতে পড়েছি। সুতরাং এটা মন্ত্রী বলেছে, মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল। আপনি বলছেন যে গণমাধ্যম আসলে অনেকগুলি বিষয় না, আমি আরো আছে। তারপরে ধরেন ওনারা যে এই যে একজন সাসপেক্ট হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজন সাসপেক্টকে যেভাবে নিতে হয় সেভাবে নিয়েছে। সুতরাং এটার মধ্যে আমি আশ্চর্য হচ্ছি কেন, উনি তো সাসপেক্ট হতেই পারে না, সাসপেক্ট হওয়াতে কোনো আশ্চর্যের কিছু নাই। আমি বলছিলাম যে গণমাধ্যমের বিহেভিয়ার নাই, আমরা আবার একটু ফিরে না না আমি বলছি এই বিষয়ে গণমাধ্যম কি বিহেভ করলো। গণমাধ্যম তো অসীম ধৈর্যের পরিচয় দিল, 14 ঘন্টা একজন সার্ভিং পুলিশ অফিসারকে নিয়ে তাকে ডিসকানেক্ট রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং কমিশনারের বক্তব্যটা খেয়াল করেন, ইফ ইউ রিমেম্বার দি কমিশনার অফ ঢাকা সেইজ যে তাকে আইনানুগভাবেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা কিন্তু আরো ভয়াবহ, তার মানে সে নিশ্চিতই সাসপেক্ট না। আইনানুগভাবে জিজ্ঞাসাবাদ আসলে বাদীকেও করা যেতে পারে, যিনি ভিকটিমকেও করা যেতে পারে। আমরা আবার আসেন আমাদের কাছে ডক্টর সাজিদ হোসেন আমাদের কাছে এসে পৌঁছেছেন, ডক্টর ফাহমিদুল্লাহ আছেন। আমি গণমাধ্যমের বিহেভিয়ার নিয়ে প্রশ্ন করছিলাম, নাইম ভাই জবাব দিচ্ছিলেন। আমি একটু ফাহমিদুল্লাহর বক্তব্য শুনে আবার ডক্টর সাজিদ হোসেনের কাছে যাই। প্রফেসর ফাহমিদুল্লাহ, আপনি কি মনে করছেন? আচ্ছা, এই ঘটনাটা যথেষ্ট জটিল এবং এটার ঘটনাক্রম আমরা যদি মানে বিশ্লেষণ করি তাহলে আমাদের জন্য আসলে প্রকৃত কি ঘটেছে সেটা এখন পর্যন্ত আমাদের বোঝা মুশকিল হয়ে ওঠে। এবং এই কারণেই রিপোর্টিংও আমরা দেখছি যে বারবার রিপোর্টিংয়ের বাঁক বদল হচ্ছে এবং রিপোর্ট হচ্ছে এবং রিপোর্ট প্রত্যাহার করা হচ্ছে এবং সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র একটা সোর্স থেকেই সব তথ্য পাচ্ছি। ফলে প্রকৃত ঘটনা কি আমরা এখনো এটা আমাদের ধোঁয়াশার মধ্যে আছে। কিন্তু এটা আমার দিক থেকে এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে এখানে এথিক্যাল ল্যাপস হয়েছে গণমাধ্যমের দিক থেকে। কারণ হলো যে আপনি যদি ঘটনাক্রমগুলো দেখেন যে এসপি বাবুল আক্তার তার স্ত্রী নিহত হয়েছেন এবং সেক্ষেত্রে আমরা এসপি বাবুল আক্তারের একটা ইমেজ কনস্ট্রাক্টেড হতে দেখেছি, জনমানুষে এটা আছে, আবার মিডিয়াতেও আমরা জেনেছি যে তিনি একজন সৎ নীতিবান পুলিশ অফিসার এবং তার অনেকগুলো কীর্তি রয়েছে। এখন তার স্ত্রী নিহত হয়েছে, এটা একটি অত্যন্ত মানে মর্মাহত হবার মতো ঘটনা, বেদনাদায়ক ঘটনা, এবং তিনি বাদীও। এখন এই একটা যে আপনার ঘটনাক্রমের যে একটা বিবরণ, এর প্রায় পুরো বিপরীত ঘটনা আমরা প্রথম জানতে পারলাম শুক্রবার তাকে যখন নিয়ে যাওয়া হলো। তারপরে যে রিপোর্টগুলো হলো সেটা কি, বাবুল আক্তার যতই সৎ নীতিবান পুলিশ অফিসার হন, সম্ভবত তিনি এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। দেখেন প্রায় বিপরীত একটা ব্যাপার।
তারপরে তার এথিক্যাল ল্যাপসটা আপনি কোথায় দেখছেন? আমি ethical lapse এর জায়গায় মানব আসছি। করাতে নাকি তাকে খলনায়ক না করাতে? এথিক্যাল ল্যাপসের জায়গাটা আসছি। জি। তারপরে হলো তার স্ত্রী যিনি ভিকটিম, যিনি এই পৃথিবীতে আর নেই, তার পরকীয়ার ঘটনার কারণে এসপি বাবুল আক্তার এই সব কিছু অ্যারেঞ্জ করেছেন, এরকম আরেকটি স্টোরি, প্রায় বিপরীত একটি স্টোরি। এখন আপনি যখন এরকম একটা প্রায় বিপরীত স্টোরি একটা আপনি তথ্য আকারে যখন দেবেন নিউজে, তখন আপনাকে কতটা নিশ্চিত হতে হবে সেই ব্যাপারটা কিন্তু একটা দেখার ব্যাপার তথ্য হিসেবে। আর তারপরে ব্যাপারটা হলো আমাদের এখানে তিনটা বিষয়, মানে জার্নালিজম ইজ লিটারেচার ইন হারি, তিনটা বিষয়, তিনটা ফর্ম এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আমি বলছি অনলাইন নিউজ পেপার, টেলিভিশন স্ক্রল এবং সোশ্যাল মিডিয়ার ট্রায়াল বা সোশ্যাল মিডিয়ার লোকজনের এই যে মন্তব্য এবং এক ধরনের বিচার করে ফেলা আর কি। এটা আমার একটা অবজারভেশন আছে, যে কোনো একটা বড় ঘটনা সেটা যখন ভাইরাল হয়, অনেক আলোচনা হয়, এটা আমার অবজারভেশন হলো, আমি একবার লিখেছিলাম যে 3 দিনের মধ্যে 3 রকম ভার্সন পাওয়া যায় একই ঘটনার। সোশ্যাল মিডিয়ার যে ওয়েভ তৈরি হয়, প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ, তৃতীয় ওয়েভ, সেক্ষেত্রে আমরা দেখি যে প্রকৃত সত্য কোনটা সেটা যাই হোক না কেন, আমরা সবসময় দেখি যে কনস্ট্রাকশনটা চেঞ্জ হচ্ছে। আমি আবার ফিরে আসি এথিক্যাল ল্যাপসের জায়গায়। সেই জায়গাটাই হলো আমি এখানে মানে জার্নালিস্টিক এথিক্সের মূল যে আলোচনাটা সেই জায়গায় একটু আলোকপাত করতে চাই। সেটা হলো এই যে জার্নালিজমের বইতে এথিক্সের চ্যাপ্টারটা থাকে সবচেয়ে শেষে। আমরা জার্নালিজম ডিপার্টমেন্টে এথিক্সের কোর্স একটার বেশি করতে পারি না। একসময় এথিক্সের কোনো কোর্স ছিল না। হ্যাঁ, এথিক্সের কোনো কোর্সও ছিল না। অন্য জায়গায় কিন্তু এথিক্সকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। প্রিন্সিপালস অফ জার্নালিজমের একটা টপিক ছিল, পরে আমাদের একটা কোর্স ইন্ট্রোডিউসড হয়েছে, লজ এন্ড এথিক্স। জি। এখন এই এথিক্সের জায়গাটায় আমরা কিন্তু ইদানিং খুব আলোচনা করা হচ্ছে, কারণ আমরা দেখছি যে এই জার্নালিজম হারি, স্পেশালি ইন নিউ মিডিয়া এবং টেলিভিশন স্কল এবং অনলাইন জার্নালিজম, এইসবের কারণে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই ক্ষমা চাইতে হচ্ছে, প্রত্যাহার করতে হচ্ছে। এই ক্ষেত্রেও এই ব্যাপারটা, কিন্তু এখানে এথিক্যাল ল্যাপসটা কোন জায়গায় আপনি যদি আমি তাহলে একটু পড়ে শোনাই। জি। যে পৃথিবীব্যাপী যেগুলো মানে অ্যাকসেপ্টেড আইএফজে, এসপিজে, পিসিসি যে নর্মগুলো আছে, কোর্সগুলো আছে, সেগুলো আমি একটু কম্পাইল করার একটা দায়িত্ব পেয়েছিলাম। এটা প্রকাশিত হয়েছে, এখান থেকে আমি মাত্র 2টো ক্লজ আপনার সামনে পড়ে শোনাতে চাচ্ছি। আপনি যদি সংক্ষেপে দুটো বিষয় মানে ইয়াটা বলেন আর কি, যে মানে পুরো ক্লজগুলি না বলে যদি আপনি বলেন যে কোথায় ল্যাপস। ঘটনা বা বিষয়ে জড়িত ব্যক্তিদের প্রতি সংবেদনশীল থাকুন, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত, দুর্গত, বেদনাহত, তাদের প্রতি নির্মম কৌতূহল দেখাবেন না। মানুষের মানবিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা অধিকার এবং কল্যাণকে শ্রদ্ধা করুন। আমি একটা পড়েই বাকি আলোচনাটা করতে যাচ্ছি যে এই রিপোর্টিং এ সেই জিনিসগুলো বিবেচনায় রাখা হয়েছিল কিনা। আচ্ছা, মানে সেইখানে আপনি এথিক্যাল ল্যাপস এখন মা যদি তার সন্তানকে খুন করে, আপনি কি, আমার মনে হয় এজন্য আমাকে যথেষ্ট সময় নিতে হবে। ডক্টর সাদাত হোসেনের কাছে আমরা একটু জানতে চাইবো যে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে যে কৌশলে জিজ্ঞাসাবাদ করা হলো, যে নাটকের পরিস্থিতি তৈরি করা হলো, সেই বিষয়টি এড়ানো যেত কিনা প্রশ্নটি করেছিলাম। আর একটু যে নাটকীয় অবস্থাকে কাজে লাগে অতি নাটকীয় অবস্থা পাঠক দর্শকের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমগুলির ভূমিকা আপনি কিভাবে দেখেন ডক্টর সাদাত হোসেন? আপনি আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে একটু লম্বা করে শুনি। আমরা ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর সাদাত হোসেন আছেন আমাদের সঙ্গে। ডক্টর সাদাত হোসেন, গণমাধ্যমের ভূমিকা, তাকে যে কৌশলে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেই সব বিষয়ে আপনার একটু পর্যবেক্ষণ বিশ্লেষণ জানতে চাইছিলাম। দেখেন, এটা একটা খুব সেন্সিটিভ কেস এবং এর সেন্সিটিভিটি আছে, অনেক কিছু ওপেন ডিসকাসও করা যায় না। তো আর গণমাধ্যম যে বলছেন, এখন তো গণমাধ্যম অনেক রকম হয়ে গেছে। 3-4টা তো আমরা চোখের উপরে দেখছি। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, নর্মাল, যেটা আমাদের ক্লাসিক ফর্ম অফ গণমাধ্যম। তারপরে তো আছেন আপনারা, মানে ইলেকট্রনিক মিডিয়া, নানা, এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই যে সামনাসামনি প্রশ্ন করা, তারপর আপনার ইনভেস্টিগেট রিপোর্ট, এগুলি পিছনে গিয়ে তারপর সরাসরি ধরে ফেলা, এগুলি আছে। 3 অনলাইন আছে এবং 4 এখন আপনি যেই নামই বলেন, সোশ্যাল মিডিয়া ইজ অলসো মিডিয়া। তো এত মিডিয়ার এত লোক কাজ করছে এবং মিডিয়াতেও তো আপনার হাজার হাজার কর্মী কাজ করছে, এক একজনের এক এক অ্যাটিটিউড। সব কিছু তো এডিটারও দেখতে পারে না। শুনুন, আমরা সাধারণভাবে যখন লেখালেখি করে বা পুলিশে যে এই যে অ্যাক্টিভিটিস করে, এগুলি কি সব কিছু আইজি কিংবা হোম মিনিস্টার কন্ট্রোল করতে পারে? ওনারা কি দেখেন, বুঝেন? একটা লোয়ার লেভেলে অনেক বড় বড় পুলিশের একটা অসুবিধা হলো, লোয়ার লেভেলে 2টা কনস্টেবলও অনেক বড় বড় ডিসিশন মানে কাণ্ড ঘটায় ফেলতে পারে। তো এখন কথা হলো,
কোন লেভেলে কি ঘটছে এটা প্রথমে জানা খুব ডিফিকাল্ট। প্রথমে তো এবং এই মিডিয়া বলবো না, আমরা পুলিশের কাজকর্মে কেউরে হিরো বানানো হয়, আবার কয়দিন পরে তারে জিরো বানানো হয়। তবে আমি পুলিশের কিছু কর্মকর্তাকে আমি সাধুবাদ দেব যে তারা কিন্তু মিটিংয়ের মধ্যে আমি শুনেছি যে তারা ডিফার করছে। তাদের যখন বলছে যে প্রথম দিকে যখন সবাই হিরো এই করতে হবে সব ধরে আনতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, শেষ করে দিতে, তখন কিন্তু তারা বলছে যে একজন দুজন বলছে না, তদন্তের রিপোর্ট আসুক, তদন্ত করে আমরা বলবো। এবং তাদেরকে কিন্তু মিটিংয়ের মধ্যে স্নাব করেছে, যেটাকে ধিক্কার দেওয়া বলা হয়, সে ধিক্কার দিয়েছে তারা দুই একজনকে। এখনো দেখি বক্তব্য বিভিন্ন ইয়েতে তারা বলছে, কিন্তু এরকম কথা বলেছে যে তদন্ত আমরা রিপোর্ট আসুক তখন দেবো। আসলে প্রথম থেকেই বাংলাদেশের এখনকার একটা অ্যাটমসফিয়ার বা আমরা যেটাকে এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলি, এনভায়রনমেন্টটা হয়ে গেছে আপনি গো উইথ দি ব্যান্ড ওয়াগন, ওই যেদিকে জোয়ার ছুটে সেদিকে আপনি বলা শুরু করেন। প্রেস ক্লাবের দিকে তাকায় থাকা, সেনিটি নিয়ে কথা বললেই তো মানে ইন্ডিয়াতে কি হলো, যখন এত বড় অনেক হলো, মনমোহন সিং বোধহয় বিদেশ থেকে আসছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে এটা কি হয়েছে, উনি বললেন আমরা তদন্তর পরে বলতে পারবো, এখন তদন্ত চলছে। ফ্রান্সেও বোধহয় এরকম রিয়াকশন আছে। আমাদের কেন সেটা হয় না? আমাদের কিন্তু সাথে সাথেই আমরা সব ধরে ফেলছি, জেনে গেছি, অমুক হয়েছে, এ হচ্ছে, ও হচ্ছে, এগুলি বলে দেয়। তো সেই অবস্থাতে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন যারা কর্মী, তারা এক একজন এক একভাবে বিহেভ করেছে। কিন্তু আপনি দেখেন আবার এগুলির একটা যদি ওভারঅল ডাইনামিক্স দেখেন, তাহলে আলটিমেটলি কিন্তু ইউ গেট দি মানে মিটটা আপনি পেয়ে যান। আপনি আলটিমেটলি বুঝতে পারেন যে কোন দিকে গেছে। একটা টাইম পর্যন্ত দেখা যাচ্ছিল যে এইরকম ভাবে এইভাবে হতে পারে। আপনারাও বলছেন, বিভিন্ন লোকই বলছে জঙ্গি কানেকশন, ওই কানেকশন, এসব ইয়ে করছে, জঙ্গিকে এদেরকে মেরেছে, সেজন্য জঙ্গিরা এটা জঙ্গি প্রতিশোধ নিচ্ছে, এগুলি বলছে। তারপরে হঠাৎ করে একটা ব্রেক আসলো, স্ট্রাকচারাল ব্রেক দেখলাম। স্ট্রাকচারাল ব্রেকটা কি, হঠাৎ যার যে মানে ভিকটিম না হলেও সেমি ভিকটিম ধরতে পারেন, তাকে নিয়ে টানাটানি শুরু হলো। তো মানুষ তো 2 মিনিট বুঝে ফেলে যে কিছু একটা হয়েছে, কিছু একটা ডালমে কুচ কালা। কিন্তু আমার কাছে মানে যদি আমি বলি যে গণমাধ্যমের কারণে এরকম একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে ডালের মধ্যে কিছু কালো আছে। না, গণমাধ্যমকে আপনি অযথাই ইয়ে করছেন। আপনি হয়তো নিজের বলে আপনি কে জানি বেশি ইথিক্যাল হইতে যাইতেছেন, বাহাদুরি দেখাচ্ছেন কিনা বলতে পারেন না। একটু দেখাচ্ছি। হ্যাঁ, বাহাদুরি। এখানে তো ঘটনা ঘটেছে, গণমাধ্যম রিপোর্ট করছে, 14 ঘন্টা আটকে রাখছেন, তারপরে আর আপনি কি করবেন? তো এরপরে তো স্বাভাবিকভাবে, এবং যেই 14 ঘন্টা আটকে রাখলে আমি হয়তো একটু বললাম যে বাবুল একজন কথাবার্তা হচ্ছে, সেগুলো বাবুল একজন সাসপেক্ট, ভিতরে যে কথাবার্তা হচ্ছে বাবুল একজন সাসপেক্ট, না ভিতরে যে কথাবার্তা হচ্ছে সেগুলি তো বেরোচ্ছে। এখন কি এটা গণমাধ্যম অন্যায় করছে যে ভিতরের কথা, তাহলে ভিতরের কথা বেরোয় কেন? সেই ভিতরের কথা তো তারা কোট করতেছে, কোট করতেছে না তো, তারা একটা কি একটা অজ্ঞাত সূত্র বলতেছে। তারা কথা বলা সব অজ্ঞাত সূত্র না বলে পুলিশের ইয়েতে রিপোর্ট করছে, নাম ধরে দিয়ে সে বিপদে পড়বে নাকি? সে তো এগুলো আপনিও বুঝেন, আমি খেয়াল করি যে নাম দিয়ে কেউ লিখতেছে কিনা, নিজস্ব রিপোর্ট সবগুলো। কারণ ভেরি সেনসিটিভ কেস, ইউ আর ফাইটিং মোস্ট পাওয়ারফুল গ্রুপ ইন দ্য কান্ট্রি হচ্ছে পুলিশের, কারণ তাদের আইনের ক্ষমতা আছে। আর কারণ আমি সর্বশেষ একটু প্রশ্নটা একটু করতে চাই আপনার কাছে এই প্রসঙ্গে, যে চট্টগ্রামের পুলিশ কমিশনার যখন সাংবাদিকদের সাথে কথা বললেন, তখন তিনি বললেন যে ওয়াসিম নামের একজন খুন করেছেন বলে তাদের কাছে স্বীকার করেছেন, যখন তিনি 164 দিচ্ছিলেন আসলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে। আর একজন আনোয়ারের কথা উনি বলছিলেন, যিনি পালিয়ে গেছেন, পালিয়ে যেতে সাহায্য করেছেন, তো ব্যাকআপ সাপোর্ট হিসেবে দিয়েছেন। কিন্তু সিএমপি কমিশনার আরেকটি কথা বললেন যে তবে নির্দেশ কে দিয়েছেন সেটি আমরা এখন বলবো না। মানে এইটা বলার কারণ কি? ভালো কথা বলেছেন, আমার কাছেও মনে হয় যে ভালো কথা বলেছেন, ভালো কথা, ওনার কথা তো বাতিল হয়ে গেছে, কারণ আরেকজন কমিশনার বলে দিয়েছে আমরা মাস্টারমাইন্ড কে জানি এখন। না না, ও বলছে আমরা বলবো না, তার মানে আমরা জানি আমরা জানি। আরেকজন বলছে যে আমরা এখন মাস্টারমাইন্ড কে জানি কিন্তু আমরা বলবো না। কিন্তু উনাকে তো কেউ এটা বলে না যে আপনি জানি এটা বলবো না, বলার ইঙ্গিতটা কি আছে? সেটা বরং প্রফেশনালি হয় না, সেটা হয় নাই। কিন্তু ও যদি বলে থাকে যে আমরা এখন বলবো না, ঠিক আছে, আমরা জানবো, যখন আরো ভেরিফাই করছি, আরো বলবেন না, সেই নির্দেশদাতার কথা যে আপনি বলবেন না, সেটা বলার মানেটা কি?
মানে আমরা আরো খোঁজ খবর নিব এমনও শিওর হই না না, এটার না, মধ্যে, নির্দেশ দেওয়ার অথবা দরকার- আরো তো পুলিশ, দেখেন পুলিশ তো একটা মানে প্রশাসনিক ফোর্স, এটাও খেয়াল রাখবেন। তার আমি তো আরেকটা প্রশাসনিক কথা add প্রশাসন, যে আমরা বলবো না মানে আমরা বলার মতো অবস্থা ক্রিয়েটেড হয় নাই এখন। না, সাদাত সেই জন্য ভাই, আসলে তো- আমি একটা কথা আপনাকে একটু মনে করে দিই শুধু, আমরা কিন্তু এই যে এসপি বাবুল আক্তার সাহেব যে সাসপেক্ট, এটা কিন্তু উঠায় নেওয়া ইন্টারোগেশনের একটু আগেই আমরা সাসপেক্ট হয়ে গেছে উনি। কখন? যখন প্রথম জানা গেল যে কিলার ওয়াজ হিজ সোর্স, তার সবচেয়ে প্রিয়, ঘনিষ্ঠ, নির্ভরযোগ্য সোর্স হচ্ছে ওয়ান অফ দি কিলার্স। তো এটাই কিন্তু প্রথম না, suspect। কিন্তু এইটা কি এটাই ইঙ্গিত, এটা বলে না। এটা কি সাসপেক্ট করেন নাই ভাই? কত না, এটা হইতে পারে আপনার- দেহরক্ষিত কত আপনার লোককে মেরে বন্ধুকে ফেলে, দিয়ে তো হতে পারে। দেহরক্ষিত কত লোককে মেরে ফেলে। কথা তো হ্যাঁ। এটাই। কিন্তু কিন্তু ইন্দিরা গান্ধীকে কিন্তু মেরে ফেলে এটা- ফেলে। এটা বোঝা যায় না, এটা না না, বোঝা যায় আমি বলতেছি না নিশ্চিত হওয়া যায় না, আমি বলছি এটার পর থেকে তবে- এটা প্রশ্ন তৈরি না। হয়েছে। সন্দেহের বীজ হয়, হ্যাঁ, হয়তো। এক্স্যাক্টলি, আমি ওইটুকুই বলছি। প্রফেসর ফাহমিদুল্লাহ কি প্রসঙ্গে আর একটা মন্তব্য করবেন কিনা? আপনি এথিক্যাল ল্যাবসের কথা বলছিলেন, আপনি কি এখনো কনভিন্স যে এথিক্যাল ল্যাবসই ছিল আসলে গণমাধ্যমের পক্ষ থেকে? প্রথম যে রিপোর্ট হয়েছে প্রথম দিন, সেই সব কিছুই সত্যি হতে পারে, কিন্তু সেই 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 না, রিপোর্টটা ফাহমিদা, কোন রিপোর্টের কথা বলছেন আপনি? রিপোর্ট কিন্তু একটা হয়েছে। আমি মিডিয়া নিয়ে এত সমালোচনা হচ্ছে কিনা এটা বুঝি না। প্রথমত যে উলটপালট কথা হয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে, ফর্মাল মিডিয়াতে, আমি আবার বলি ফর্মাল মিডিয়াতে ওই একটি রিপোর্ট, ওই যে বাংলা নিউজ, না, বাংলা নিউজ, বাংলা মেইল এবং না, যুগান্তর, এই তিনটা মেইল, তিনটা যুগা- রিপোর্টের এগুলো তো পরে- পরে- বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ না পত্রিকা। এগুলি তো হইলো ওইটারই ফলো আপ। না না, যাই ওইটা না, রিপোর্ট একটা তো আর এটা বলা যায় না, এটা ভাইরাল হওয়ার পরে ওইটাই তো হলো এটা- source। না, আমি এখনো মনে করি যে তখন এথিক্যাল ল্যাপস হয়েছে কি কারণে, যে আপনি একটা সিঙ্গেল সোর্স রিপোর্টিং করছেন, এটা একটা ঝুঁকির দিক। আরেকটা দিক হলো যাকে আপনি কোট করছেন সে তিনি সমর্থিত হোক আর অসমর্থিত হোক, তিনি যে আপনাকে ভুল তথ্য দেন না, এটা আপনি কিভাবে নিশ্চিত? আচ্ছা ডক্টর ফাহমিদুল হক, আপনি একটু ফলে- আলোচনাটা করবেন, আপনি এটাও একটু কি বলবেন যে পরের দিন প্রথম আলো যে রিপোর্টটা করলো যে পুলিশ নির্দেশ জানলেও সেটি বলবেন না, সেটিকে এথিক্যালি দুর্বল মনে হয় কিনা আপনার, সেটি সহ যদি একটু আলোচনা করেন। সেই রিপোর্টেও সেই অসমর্থিত সূত্রের কথাই বলা হয়েছে এবং সেটি বারবার করে বলা হয়েছে, বারবার করে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে যে রিপোর্টটি আসলে সমালোচনার কারণে তুলে নিয়েছেন কর্তৃপক্ষ বা ধমকের কারণে, যে কারণেই হোক, প্রথম আলো রিপোর্টটি কিন্তু ওই রিপোর্টটিরই একটি এক্সটেনশন, মানে ইভেন আমাদের টক শো গুলি ওটার এই এক্সটেনশন রিপোর্টের আসলে। extension, আমরা ওইগুলোই করছি। আমরা ওইগুলোই করছি। সেই আপনি নাইম ভাই ইন প্র্যাকটিস জার্নালিস্ট, এবং যারা জার্নালিস্ট তারা এভাবেই কাজ করে অভ্যস্ত হয়তো, এবং এভাবেই হয়তো তারা সত্য উদ্ঘাটন করে আসছেন। কিন্তু আমি যদি আবার তাত্ত্বিক নীতিমালার জায়গায় যাই, সেখানে আমি কিন্তু অনেকগুলো ল্যাবস আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটা ক্লজ পড়ি, সেটা হলো রিপোর্টিং এর সময় সুরুচির পরিচয় দিন, অশোভন ও বিভৎস শব্দ ও চিত্র ব্যবহার করতে বিরত থাকুন, মৃত্যু, সহিংসতা, যৌনতা সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকুন, তা যেন অডিয়েন্সের রুচি ও মননে আঘাত না হানে। এখন এই ব্যাপারগুলো যদি আপনি মিলিয়ে নেন, এখানে যে মানে নতুন যে স্টোরিটা আমরা পাচ্ছি, সেখানে কিন্তু একজন মৃত মানুষের পরকীয়ার কাহিনীটাও কিন্তু আছে, এবং এটাকেই সম্ভবত তার বর্তমান স্বামী বা মানে রাগত হয়ে পুরো ঘটনাটা ঘটিয়েছেন। এই স্টোরিটা আসলে আমি যখন অডিয়েন্সের সামনে পেশ করব, তখন আমি কতটুকু নিশ্চিত হওয়ার পরে এটা কিছু রগের বর্ণনা ছিল না। ডক্টর ফাহমিদুল হক, আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই, পুরো সাউথ আফ্রিকার ডার্লিং ছিলেন ব্লেড রানার বলে পরিচিত অস্কার পিস্টোরিয়াস। তো অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে খুন করেছেন কি খুন করেন নাই সেটা নিয়ে হচ্ছে মামলা চললো সাউথ আফ্রিকায় 5-7 বছর ধরে। তো গণমাধ্যম কিন্তু অস্কার পিস্টোরিয়াস হচ্ছে পুরো সাউথ আফ্রিকার, মানে উনি একজন মানে প্রতিবন্ধীটা বলাটা আসলে ভালো দেখে না, কারণ উনি ব্লেড রানার হিসাবে উনি অনেক ক্রীড়াবিদের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিল, তার পায়ে কীর্তিময় পা লাগানো ছিল। সেই ক্ষেত্রেও কিন্তু গণমাধ্যম ধীরে ধীরে অস্কার পিস্টোরিয়াস যে খুনি সেটা কিন্তু ধীরে ধীরে এইভাবে করেই বলেছে। আমাদের ধীরে ধীরে যেতে হবে তো। আমাকে যে সোর্স গুলো বলা হচ্ছে, পুলিশের সেখানকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিশ্বস্ত সূত্র কিংবা অসমর্থিত সূত্র, এরা যে সবাই সত্যি কথাটা বলছে, সেটা আমি কিভাবে নিশ্চিত? আমি বলি যে সেই সত্যি কথা নিশ্চিত হওয়ার ব্যাপারে আমি আবার একটু ডক্টর সাদত হোসেনের কাছে আসবো, এবং জনাব নাইমুল ইসলাম খান, আপনাদের একই প্রশ্ন আমি করতে চাই। ডক্টর সাদত হোসেন উত্তর দিতে শুরু করবেন যে একের পর এক টার্গেট কিলিং এ চাপাতি হত্যার কার্যকারণ হিসাবে গণমাধ্যমগুলি পুলিশ, গোয়েন্দা, র্যাব এসব সোর্সের বরাত দিয়ে নানা ধরনের খবর প্রচার করে আসছে। গণমাধ্যম অনুসন্ধান করে কোনটি রহস্য বের করেছে বাংলাদেশে এরকম আমরা নমুনা খুব শীঘ্রই দেখি নাই। গভীর অনুসন্ধানী সাংবাদিকতার এই অবস্থাটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। নাইম ভাই একটু বলবেন যে এর কারণ আসলে কি, আমরা আসলে সবসময় এই সোর্সগুলির উপরে কেন নির্ভর করতে হচ্ছে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে ডক্টর সাজ্জাদ হোসেন। আমরা আসলে গণমাধ্যমগুলিতে পুলিশ, গোয়েন্দা, র্যাব এইসব সোর্সের বরাদ দিয়ে আসলে খবর প্রকাশ হতে দেখি। পরে আবার এর জন্য আমরা দেখি যে কেউ কেউ চাপ দিয়েছেন বলেও বড় বড় সম্পাদকরা অনেক সময় স্বীকার করেন। কিন্তু আমাদের তো অন্য কোন সোর্স থেকে গণমাধ্যম খুব অনুসন্ধানে রিপোর্ট করেছে এরকম কোনো উদাহরণও দেখি না। কারণ কি বলে আপনি মনে করেন? গণমাধ্যম তো খবর সরকারি যেসব এজেন্সি আছে, যেসব ইয়ে আছে, এদের থেকেই নেবে। এবং আপনি তো সব খবর যদি এখন যে এটা রিসার্চ করতে চান, যেটা আমি বের করবো এটা সত্য কিনা, প্রত্যেকটা খবরের উপরে আপনি একটা সত্যানুসন্ধান করবেন, তারপরে তাহলে তো আপনার পত্রিকা চলবে না। তাহলে আপনার খবর বেরোতে বেরোতে আপনার 2 মাস চলে যাবে, ইন দ্য মিন টাইম আপনি শেষ। পত্রিকা জার্নালিস্টরা তো আপনার রিসার্চার না, জার্নালিস্ট। সেজন্য শব্দটা জার্নালিস্ট মানে হলো ওই যে উনি বলছেন যে লিটারেচারই না হারি, তাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, ভুলভ্রান্তি কিছু হবে এটা ধরে নিয়ে কাজ করতে হয়। কিন্তু তবে তারা যদি ধরেন র্যাব কোনো খবর দেয় কিংবা যদি সরকারের পুলিশের ইয়েতে খবর দেয়, যদি কোনো প্রশাসনিক মন্ত্রণালয়তে খবর দেয়, তো সে কি আবার একটা লোক পাঠাবে যে যাও ওইখানে জয়েন্ট সেক্রেটারিকে জিজ্ঞেস করে আসো তার ফাইলে কি আছে এক্স্যাক্টলি? এগুলি ইমপ্র্যাকটিক্যাল কথা। সে যে খবরটা ওইখান থেকে পাবে আসলে আগে, এখন তো এত কিছু হয়েছে, আগে তো পিআইও যে খবরটা দিত সেটাই খবর। এখন সত্য হোক মিথ্যা হোক আপনি ওইটাকে ছাপতে হবে। আপনার কথা হলো আপনার যেটা করা যায় সেটা হলো মুন্সিয়ানা। সেটা আপনি যদি বলেন যে ঠিকমতো লিখতে পারেন না, তাহলে আমাদের কথা ওইটা আসবে যে একটু সব জায়গাতেই মেধাশূন্য হয়েছে, জার্নালিজমও মেধাশূন্য হয়েছে। মুন্সিয়ানা আপনি এমনভাবে লিখবেন যে আমরা সরকারের সোর্স থেকে পাওয়া খবর বা ওইখান থেকে পাওয়া খবর, যাতে আপনাকে পরবর্তীকালে আপনার কাবার থাকে, এইটুকু পর্যন্ত। কিন্তু আপনি যদি বলেন যে আমি প্রত্যেক খবরই চেক করব, তারপরে এটা সত্যতা ইয়ে করব, তাহলে তো তাহলে জার্নালিজমও চলবে না। প্রতিটি খবরই চেক করতে হবে। চেক করবেন কিভাবে? একজন মন্ত্রী, একজন রাজনৈতিক নেতা বলল যে সে সজীবদের জয় $300 মিলিয়ন পাচার করেছেন। আমরা এটা কোথায় চেক করে? আমরা এটা চেক করব না তো, আমরা তো এটা বলবো যে একজন রাজনৈতিক নেতা বলেছেন, কিন্তু যেটি আমরা বলেছেন বলে বলতে পারি না, পরে আবার আমাকে এটি প্রত্যাহার করতে হয়, সেটা আমরা কেন বলবো? প্রত্যাহার করতে হয় কারণ উনি তখন বলেন আমি এটা এইভাবে বলি নাই, আমাকে সাংবাদিক ভুল বুঝেছেন। শুনেন, প্রবলেম একজন সেক্রেটারি বা ধরেন একজন পুলিশের অফিসার একটা কথা বলেছেন, জি, উনি এটা মোটামুটি একটা পত্র যেভাবে হোক কাগজপত্রতে আসছে, ধরেন একটা ইয়ের মাধ্যমে আসছে, কাগজের মাধ্যমে আসছে বা একটা চিঠির মাধ্যমে আসছে, তো ওই পুলিশ অফিসারকে আপনি কোথায় খোঁজ করতে যাবেন? আবার ওই জয়েন্ট সেক্রেটারিকে আপনি কোথায় খোঁজ করতে যাবেন? একটা জিনিস যোগ করা আছে, সেটা হলো ধরেন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, বন্দুকযুদ্ধ ইত্যাদি, ক্রস ফায়ার। এখানে কিন্তু আমরা অনেক রিপোর্টই দেখি যে পুলিশের র্যাবের সোর্স থেকে যা পাওয়া গেছে তাই এখন যে ভিকটিম হলো, যে মারা গেল, তার ফ্যামিলির সঙ্গে ইভেন ইয়ে করা হয় না। আমি একটা কথা বলি যে ও কি রকম ছিল, ওর ব্যাকগ্রাউন্ডটা কি, ও এই পথে কিভাবে গেল, ভালো করা যাবে না, এটা করা যাবে না, এগুলো করা হয় এখন না, তার বাবা মা কি বলে দেখা যায় সেসবেও নাই, না হয়তো একদিন পরে করেন, একদিন পরে করে। আমার কথা হলো এইটাই, আমি সাধারণ ভাইয়ের সাথে একমত, একদিন পরে করেন, সাথে সাথে আপনি কি করে করবেন? প্রথমে আমি একটা ডিসক্লেইমার দিই যে আমাদের মিডিয়ার উইকনেসেস আছে, আমাদের এথিক্যাল ল্যাপসেস আছে, এটা কিন্তু আমি অস্বীকার করছি না। আমি বলছি যে কিন্তু আমাদের এই প্রবলেমটা আমাদের রিয়েল সিনারিও গুলিও তো ভাবতে হবে, যে আমার লজিস্টিক্যাল সাপোর্ট কি আছে, আমার রাষ্ট্রীয় নীতি কৌশলের পরিবেশটা কি আছে। খবর তো কোনো অ্যান্টিবায়োটিক না, এটা আপনাকে দিতেই হবে কেন? আমি তো আপনার কাছে খবর চাই না। না, দিতে হবে, এই জন্য আজকে আমি বলি আজকে থেকে 40 বছর আগে এত কম্পালশন ছিল না, কিন্তু আমি পত্রিকা এখন ফাইট করতে হচ্ছে অনলাইনের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে, ফেসবুকের সাথে। এখন আমাকে আরো বেশি তাড়াহুড়া করতে হয়। নাইম ভাই, আপনি তাড়াহুড়া করেন, কিন্তু আপনি খবর দেওয়ার ক্ষমতা আছে 2 পাতা, আপনি 24 পাতার পত্রিকা বাইর করছেন কেন, যেখানে মধ্যে আপনি অনেকগুলি সোর্সে কমপ্লিট করতে পারছেন? সেগুলি যেটা আপনি করতে পারছেন না সেটা আপনি কেন করছেন? আপনি সমাজ 24 পাতা বাইর করে কেন? আপনি 2 পাতার যদি আপনার ক্ষমতা থাকে আপনি 2 পাতাই বাইর করবেন। 2 পাতা যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে 24 পাতাতে শেষ হবে, তাহলে আপনি একটা আনএথিক্যাল বিজনেসের মধ্যে আছেন। না, আপনি বিজনেসে আসেন, এগুলি যদি বলেন তাহলে অনেক প্রশ্ন আসবে। তাহলে পত্রিকা ইন্ডাস্ট্রিটা কি? এখানে খুব কারা পত্রিকার মালিক? আমরা একবারে বলেন কারা পত্রিকার মালিক? সেই মালিকরা কি টক্সিক এমপ্লয়ার?
আপনার তো অনেক সময় দেখা যায় যে টক্সিক এমপ্লয়ার, তারা এটা করতে হবে, ইয়ে করতে হবে। সে তো এতগুলি কোন পত্রিকার মালিক আছে, আমি তো যত পত্রিকায় দেখি সব একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস বা কোনো কিছু দিয়ে, তো সেখানে আপনি অ্যাডভার্টাইজমেন্টকে চিন্তা করবেন না, মানে ব্যবসাকে কেন চিন্তা করবেন না? ব্যবসা দিয়ে ব্যবসার জন্যই তো পত্রিকা চলছে। একটু থিওরিটিক্যাল একটা জায়গায় ফোকাস করতে চাই, সেটা হলো যে মার্ক ফিশম্যান বলে একজন স্কলার, তিনি বলেছিলেন যে সমাজের যতগুলো পাওয়ার সোর্স আছে, লাইক গভর্নমেন্ট, বিজনেস ক্লাস, এরকম যেসব পাওয়ার হাউসগুলো আছে, তাদের সঙ্গে পত্রিকার বা মিডিয়ার সম্পর্ক হলো সিম্বায়োটিক। এর ওকে দরকার হয়, ওর ওকে দরকার হয়। এখন ধরেন আপনি একটা সিঙ্গেল রিপোর্ট, বন্দুকযুদ্ধে মারা গেছে সে ভিকটিমের রিপোর্ট, আপনি পরের দিন তার কিছু ভিউ দিলেন, কিন্তু এই ঘটনাগুলো যে একের পর এক ঘটছে, এটা নিয়ে আপনার মানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট কই? ইনভেস্টিগেট না হোক, এটা তো ক্লিয়ার, এটা তো আমরা লেখালেখি করছি, এই পত্রিকাতেই ছাপা হচ্ছে, এটা কন্ডেম করে ছাপা হচ্ছে, মতামত। আসলে আমি বলি, আমাদের পক্ষে সর্বোচ্চ যা করা সম্ভব করা হচ্ছে, কিন্তু তার মানে আমরা প্রতিটি ক্ষেত্রে যে জাস্টিস করতে পারছি সেটা তো আমি দাবি করছি না, কিন্তু আমাকে তো এনভায়রনমেন্টটা দেখতে হবে। কিন্তু নাইবা আমরা কি ইনজাস্টিস বেশি করছি কিনা সেই প্রসঙ্গটি একটু সামনে নিয়ে আসতে চাই, আর বিরতির পরে আপনার সামনে আনতে চাই যেগুলিকে মিডিয়া ট্রায়াল বলছি আমরা, সেগুলিকে আসলে মিডিয়া কি মিডিয়া ট্রায়ালের মধ্যেই বেশি অংশগ্রহণ করতে চাইছে, নাকি একটা গণমাধ্যম নিজেকে গণমাধ্যমের চেয়ে বেশি কিছু ভাবতে চাইছে, বা নিজেকে ভাবতে চাইছে অ্যাক্টিভিস্ট বা প্রেসার গ্রুপ, যেটা আসলে গণমাধ্যমের দায়িত্ব নয় বলে আমি মনে করি। কেউ কেউ দাবি করে থাকেন সংবাদপত্রের চেয়ে বেশি কিছু, তারা সংবাদপত্র হওয়ার মূল চ্যালেঞ্জ সংবাদপত্রের চেয়ে বেশি কিছু না হওয়া। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে আমি জনাব নাইমুল ইসলাম খান, মিডিয়া বা গণমাধ্যম কি আসলে গণমাধ্যমের কি প্রেসার গ্রুপ হয়ে উঠতে চাইছে কিনা, গণমাধ্যমের চেয়ে বেশি কিছু হতে চাচ্ছে কিনা? মিডিয়া ট্রায়াল শব্দটিও আসলে অনেক বেশি আলোচিত হচ্ছে। আমি খুব মিসআন্ডারস্টুড হবো দেখে বলছি যে আমি আরেকটা কনফেশনাল স্টেটমেন্ট প্রথমে দিয়ে নেই ব্রিফলি, যে মিডিয়ার উইকনেসেস আছে। কারণ আপনি যে প্রসঙ্গগুলি তুলছেন, এই প্রসঙ্গেও মিডিয়ার অ্যাক্টিভিজম, পলিটিক্স, এগুলো অনেক রকম, হাজার রকম, আমাদের সমাজের বহু রকম ঝামেলা মিডিয়ার মধ্যে আছে। কিন্তু আমি শুধু এইটুকু বলছিলাম যে এই কেসটাতে আমার জেনারেলি আমাদের টোটাল মিডিয়ার জেনারেল আচরণ মনে হয়েছে সংযত, মানে মাপা এবং গ্রহণযোগ্য। মানে গ্রহণযোগ্য আমি বলছি, মানে আমার সার্কামস্ট্যান্সেসে যেভাবে আমরা মিডিয়া পরিচালনা করি সেই হিসাবে। কিন্তু আমাদের ওই উইকনেসেস গুলি খুব স্পষ্ট। এই যে আমরা এখন মিডিয়া নিয়ে আলোচনা করছি, এখন তো মিডিয়ার ভিতরে ট্রায়ালে, সো হোয়ার ইজ দি প্রবলেম? আমরা তো প্রায় এরকম আলোচনা করি। খালেদ, আপনি তো উৎসাহ নেন, আমরা তো আর ফাহমিদুল, আপনিও এই বিষয়গুলিতে অংশগ্রহণ করেন, এবং আমি তো মনে করি দিস ইজ ভেরি গুড। মানে সমাজ তো এরকম হবে না, এটা আমাদের মহামরণের পরে হবে, যখন আমরা বেহেশত দুজকে চলে যাবো, এটা স্ট্যাটিক সুন্দর জীবন হয়ে যাবে হয়তো। কিন্তু এখন তো ভুল ত্রুটি, এগুলির উত্তরণ, আমাদের সমাজের বিবর্তন, আমাদের সোসাইটির যে ট্রানজিশনাল ফেজ, আমাদের যে এই বহু রকমের মিডিয়ার একসাথে অবস্থান, ও মাই গড, এটা তো একটা আরেকটার সঙ্গে, আপনি বলছেন যে নিউজ পেপারের সাথে বিজনেসের সাথে রাষ্ট্র, প্রশাসন, রাজনীতির যে সিম্বায়োটিক রিলেশন, এটাকে কোন রিলেশন বলবে? যে এই যে পারস্পরিক মিডিয়ার বিভিন্ন ইয়েগুলি। কিন্তু মিডিয়া যত না সংবাদপত্র, তার চেয়ে অনেক বেশি সে যে সংবাদপত্রের চেয়ে বেশি কিছু হয়ে উঠতে চাইছে, সে যে প্রেসার গ্রুপ হতে চাচ্ছে, সে যে গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে, সে যে ক্ষমতাশীল হতে চাচ্ছে ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য, সেটিকে আপনি কিভাবে দেখেন? না, আমি অত্যন্ত খারাপ ভাবে দেখি। কিন্তু কথাটা হলো যে আমরা যে এই যে মিডিয়ার যারা উদ্গাতা, যারা উদ্যোক্তা, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ইনভেস্টমেন্টের নেচার, কোত্থেকে টাকা আসতেছে, এগুলি তো দেয়ার হ্যাজ টু বি সামথিং, এটার তো একটা ইমপ্লিকেশন থাকবেই। এখন বলেন, বাংলাদেশে আমরা বলি যে কোনো প্রভাব মুক্ত একটা পত্রিকা, এখন আমি চেষ্টা করছি, আমি বিশ্বাস করেন গত 3 মাস একজনকে সারা দেশ ঘুরিয়েছি শুধু বাইর করার জন্য যে রিয়েলি মানুষ ইন্টারেস্টেড হয় কিনা। আমি আপনাকে জেনে বলতে পারি যে আমার 22টি জেলা শহরে 3 মাসের ওই ভদ্রলোকের সফর, একজন রাজনৈতিক নেতা যাকে আমি কনসালটেন্ট হিসেবে নিয়েছিলাম, রেজাল্ট হচ্ছে যে এটার রেসপন্স পাওয়া যায় না। তার মানে মানুষ বলে যে আমি এটা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু সেই স্বাধীন সংবাদপত্রটা তারা সাপোর্ট করতে রাজি হয় না। তারা চায় যে এটা ফ্রি একটা স্বাধীন পত্রিকা হবে। ফ্রি স্বাধীন পত্রিকা সম্ভব?
আমি আওয়ামী লীগ বা বিএনপির কথা বলতে পারি যে মানুষ বলে যে তাদেরকে তারা পছন্দ করে, কিন্তু সবচেয়ে বেশি ভোট এক্স্যাক্টলি, তাদের বাইরে আবার থার্ড কাউকে ভোট দেয় না। ডক্টর ফাহমিদুল্লাহ, গণমাধ্যমের চেয়ে বেশি কিছু হয়ে ওঠাকে আপনি কিভাবে দেখেন, বা বেশি হয়ে ওঠার চেষ্টাটা আপনি দেখেন কিনা? গণমাধ্যমের চাইতে বেশি কিছু হতে চাচ্ছে, কিন্তু গণমাধ্যমই হতে থাকতে পারছে না। এখন দেখুন, আমি একটা নতুন টার্ম কয়েন করেছি, এখনকার সাংবাদিকতা হলো, সাধারণ গণমাধ্যম চাই কিনা সেটাও দেখতে হবে। এখনকার সাংবাদিকতা হলো ঢোঁড়া সাংবাদিকতা। মানে আসল জিনিস আমরা বের করতে পারি না, অন্যান্য বিষয় নিয়ে মানে গণমাধ্যম ব্যস্ত হয়ে আছে। কিন্তু যে ইস্যুতে আমরা কথা বলছিলাম সেই ইস্যুটা হলো এই যে দুটো বিষয় এখানে আমিও মানে সেন্সিবলি কনসিডার করছি। একটা হলো যে ওই যে খুব দ্রুততার মধ্যে কাজ করতে হচ্ছে, এবং গণমাধ্যমের ফর্মগুলো এরকম হয়ে গেছে যে আপনি দ্রুতই নিউজ দিতে হবে। আরেকটা জায়গা হলো এথিক্যাল ডিলেমার জায়গা। এটা 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 এই যে আমি যে দুটো পড়লাম, এরকম 20টা হয়তো লিখিত আছে, কিন্তু এর বাইরেও রিয়ালিটিজ আছে। এর বাইরেও সারাক্ষণ নিউজ ম্যানেজারদের, রিপোর্টারকে ডিলেমায় ভুগতে হয় যে এটা কি আমি এটার মধ্যে পড়ছে কি পড়ছে না, দিব কি দিব না। এখন এই ডিলেমাকে কনসেন্টে নিতে হবে। আমি যেন সবটাই খুব বেশি কনফিডেন্ট হয়ে আমি মানে একটা ডিসিশন দ্রুত না নিয়ে ফেলি। দ্রুততার মধ্যেই নিতে হবে, কিন্তু ডিলেমাকে আমার কনসিডারেশনে নিতে হবে। সেই অভিজ্ঞতা, সেটাকে কনসিডারেশনে নিয়ে অভিজ্ঞতা এবং নিজস্ব বিবেচনাবোধ, একজন গুড হিউম্যান বিইং হিসেবে যে বিবেচনাবোধ, সেটাই আসলে এথিক্সের সবচেয়ে উপরের জায়গা। লিখিত অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমাকে প্রতিদিন নানা ধরনের রিয়েলিটি ফেস করতে হচ্ছে। সময় বদলায়, নতুন ইস্যু আসে, যুগ বদলায়, নতুন এক্সটার্নাল নানান ফোর্স আসে। এসবের মধ্য দিয়ে তো সাংবাদিকতা করা। আমি ছোট্ট কথা, সরি ফাহমিদের শেষ হওয়ার পরে, ফলে আমি এই দুটো জিনিসকে পজিটিভলি কনসিডার করছি যে ডিলেমাটাকে এন্ডোর্স করতে হবে, প্লাস হলো আমাকে এই দ্রুততার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে যেন আমি প্রত্যাহারের ব্যাপারটাই না বারবার না পড়ি। সেকেন্ড সোর্স থার্ড সোর্স দিয়ে এথিক্যাল ডিলেমা দূর করার চাইতেও আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমার মনে হয় যিনি রিপোর্টটা করেছেন, যদি একটা প্রাইভেটলি তাকে জিজ্ঞেস করা যায়, সৎভাবে বলেন তো ভাই আপনি কি এটা বিশ্বাস করে রিপোর্ট করেছিলেন একটা নির্ভরযোগ্য সোর্স থেকে? ইফ দি আনসার ইজ ইয়েস, আমি বলবো সে পাস। আপনি যদি একেবারে ব্ল্যান্ড বা উনি যেটা বলছেন ধোড়া সাংবাদিকতা করেন, যে নির্বিষ কিছু ইয়ে নাই, তাহলে তো আপনি সাধারণ একটা রিপোর্ট করলেন, খুবই এথিক্সের মধ্যে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি উদ্যোগ নিয়ে ইনোভেটিভ ওয়েতে যদি আপনি নতুন কিছু করতে চান, তাহলে অ্যাগ্রেসিভ যদি কিছু করতে চান ভালো উদ্দেশ্য, তাহলে কিন্তু মাঝে মাঝে আপনি সীমা একটু ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু সেই সীমা ছাড়াটা আপনার ভয়ানক কাজে লাগবে সাধারণ মানুষের জন্য। যেমন আপনারা যদি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার বিরোজাবালা খুনের, রাইট, বিরোজাবালা খুন কিন্তু যদি আমি এখনো বলি সংবাদপত্র যদি না ধরতো এই বিচার কোনোদিন হতো না, কোনো বিচার। সে গরিব মানুষ। তারপরে এই রিসেন্টলিও আপনার কতগুলি খুনের, নারায়ণগঞ্জের 7 খুন, নারায়ণগঞ্জের 7 খুনও বিশ্বজিতের 7 খুন, তারপরে আরো এই ইভেন এই যে টাঙ্গাইলের খুনগুলি, ওই যে যেখানে ঘাটাইলে যে ইয়ে হলো, এগুলি কিন্তু আপনি এগুলি ডক্টর ফাহমিদুল হক যেটি বলছেন যে ফরাসউদ্দিন যে রিপোর্ট জমা দিলেন অর্থমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রী যে বললেন 20 দিনের মধ্যে দিয়ে দিবেন, কোন সাংবাদিককে তো আমরা দেখলাম না যে সেই রিপোর্টটি বাংলাদেশ ব্যাংকের চুরি সংক্রান্ত আমাদের সামনে নিয়ে আসতে, বা সেই কোন উদ্যোগ গ্রহণ করতে, যেটা আমাদের আনএথিক্যাল বলবেন যে চুরি করছে। না চুরি, এই চুরি পর্যন্ত কিন্তু আমরা এথিক্যাল বলি কারণ এটা পাবলিক ইন্টারেস্টের জন্য। এখানে আপনি সাংবাদিক অনেক অনেক খবর তো এর মধ্যে দিছে, আপনিও যারা রিডার তাদেরও মানে অ্যালার্টনেস দেখতে হবে। আমরা তো অনেক খবর পেয়েছি এর মধ্যে, কিন্তু মিনিস্টার বলছে 20 দিনের মধ্যে দিবে, এর বেশি আর সে হইচই করার দরকার কি? সে এটা নিয়ে 20 দিন পরে, সে তো খবর অনেক দিয়েছে, ফরাসউদ্দিনকে জিজ্ঞেস করে কিন্তু তারা খবর অনেক বের করেছে যে এ হয়েছে, এখানে লোক জড়িত আছে, নামও তো দিছে 6 জনের। আর কি করবে? আমি মনে করি যে একটু মানে গুরুত্বপূর্ণ সবকিছু বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে, তেমন কিছু নাই, দিচ্ছে হয়তো বলছে না যে সে হয়তো রিপোর্ট কোন রকমে কোনো না কোনো হয়তো দেখছে, সে হয়তো বলছে না, কিন্তু সে বলছে আসল কথাগুলি কিন্তু বলে দিছে। এদের ভুল এই হচ্ছে। আজকেও তো কোথায় আছে যে সুইফটে যখন ইয়ে করছে তখন কে লিখেছিল চিঠি? একজন ওই যে ব্যাংকের এমডি চিঠি লিখছিল না, তখন হি ওয়াজ দ্য ব্যাবের বোধহয় ইয়ে ছিলেন যে এই সুইফটের সাথে আরটিজি ওই যে এটা যোগ করতে হবে, এটা তো তাদের সাজেশন করছে না। অনেক খবর তারা বলে, অনেক কিছু বলে যেটা বাইরের লোক কোনো রকমেই জানতো না, এটা গোপন হয়ে যেত, কিন্তু পত্রিকার কারণে এটা বেরিয়ে আসে। আমি একটু ডিফার করে বলতে চাই যে
সেটা হলো যে অনেক খবর জানছি কিন্তু অনেক খবর আমি জানছি না, এই জন্য আমার ঢোড়া সাংবাদিকের টার্মে আমি একটু যদি বিশ্লেষণ করি যে 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 সংবাদপত্রগুলো বা মিডিয়া হাউসগুলো তার মালিকানা, বিজ্ঞাপনদাতা, তারপরে সরকারের প্রেসার সব মিলিয়ে কিন্তু তারা কাজ করছে, ফলে অনেক কিছুই কভার করতে পারছে না বা করছে না। করছে না। আমরা কি করব? আমরা এগুলি ছাড়া চলবো কি? জনাব নাইমুল ইসলাম খান, এই জন্যই ডক্টর ফাহমিদুল্লাহ, এই ধরনের ডক্টর সালমান হোসেন, সাংবাদিকতা আপনাদের অনেক উদ্ভব ধন্যবাদ। এই ঘটেছে। ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।